বিদ্যুৎ লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। এই লোকসভার দখলদারিতে আপনাদের সকলকে স্বাগত, আর সকল দর্শক বন্ধুদের জানাই শুভ রামনবমী শুভেচ্ছা। এই দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। সেটা হচ্ছে যে আমরা যেভাবে লোকসভা দখলদারি নিয়ে বিভিন্ন দিনে বিভিন্ন নেতৃত্বকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসছি বা বাইরে থেকেও তাদের সঙ্গে কথা বলছি, সেই রকমই আজ আমাদের সঙ্গে এসেছেন এক বিশেষ অতিথি, দেবপ্রতিম ঘটক, বিজেপি নেতা। দেবদা, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে লোকসভার দখলদারিতে। দেবদা, একদম মানে বেশি সময় নষ্ট না করে একদম মানে মুদ্রা কথাতে আসতে হবে। সেই কথার জায়গাতে যদি আসি, তাহলে আমার যেটা জানার কথা সেটা হচ্ছে তোমার কাছ থেকে, যে এই যে ধরো ভারতীয় জনতা পার্টি এই যে লোকসভায় যা গত পরশু দিনের মানে অনেক লড়াইয়ের পর গতকাল ডিসিশন হয়েছে 42তম আসনে প্রার্থী, অনেক কিছু যেটা নিয়ে আবার তোমাদের মধ্যেই দেখা যাচ্ছে কারু মানে এই যে প্রার্থী দেওয়া, মানে অভিজিৎ দাসকে ওখানে প্রার্থী করা, এটা নিয়েও শঙ্কুদেব পান্ডা থেকে অনেকেই অনেক রকম বিরূপ মন্তব্য তাদের মধ্যে থেকে উঠে আসছে। যে আবার দিলীপ ঘোষও দেখলাম যে একটা উনি মন্তব্য করেছেন যে এইটাই যদি করার ছিল তাহলে 1 মাস অপেক্ষা কেন। মানে এই যদি এটাকে এইভাবে ধরা যায় যে 1 মাস অপেক্ষা কেন, মানে এটাও কিন্তু একটা প্রশ্ন তুলছে দলের প্রতি, যে একটা প্রার্থী এই প্রার্থীটাকেই যখন করার ছিল তাহলে 1 মাস আগে করলে না কেন, 1 মাস পরে কেন, এর জন্য এত সময় নষ্ট কেন? একটা ছেলের তো মানে প্রার্থী পরিচিতিটা এলাকায় করার জন্য তো তাহলে কিছুটা সময় পেত। তো এই যে ধরো এত লং সময় নিয়ে এমন কিছু হলো, এটা ঠিক মানুষ কিন্তু মানুষের বোধগম্য হচ্ছে না কেন? কি মনে হচ্ছে? আজকের দিনে রামনবমীর শুভেচ্ছা সবাইকে, বাসন্তী পুজোরও শুভেচ্ছা সবাইকে। এখন যেটা ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে একটা প্রশ্ন উঠেছে, কথা হচ্ছে যে দেখুন, একটা গণতান্ত্রিক দলে অনেকেই প্রার্থী হতে চায়, অনেকে প্রার্থী হওয়ার ইচ্ছে থাকে। দল সেটাকে বিচার করে এত দেরি যখন করা হয়েছে, তার মানে নিশ্চয়ই দলের কাছে আরও অপশান ছিল বা অপশান ভেবেছিল আছে, সেই অপশানগুলো কাজ করেনি। এ ধরনের কিছু ব্যাপার নিশ্চয়ই থেকে থাকবে। পুরোটা না জেনে আমাদের পক্ষে এরকম করে কমেন্ট করা তো সম্ভব নয়। তবে এটার থেকে বোঝাই যাচ্ছে আরও কিছু অপশান ছিল, যে অপশানগুলো এক্সপ্লোর করা হয়েছে, হয়তো এক্সপ্লোর করে ফেল করে গেছে, তখন ওনাকে দেয়া হয়েছে। এই যে 1 মাস আগে দিলেই তো হতো, 1 মাস আগে নিশ্চয়ই উনি ছাড়াও অনেকে কনসিডারেশনে ছিলেন। ওনাকেই যদি করতে হতো তাহলে 1 মাস আগে করলেই হতো, কিন্তু যেহেতু আরও বাছবিচার করা হয়েছে তাহলে 1 মাসের সময় নেওয়া হয়েছে। এবং যাদেরকে দল যোগ্য মনে করেছিল তাদের হয়তো কেউ রাজি হয়নি, বা যাদেরকে দল আশা করেছিল দাঁড়াতে ইচ্ছুক হবে তারাও হয়তো রাজি হয়নি। তো শেষে এই ক্যান্ডিডেট 1, 2, 3, 4 থেকে বাদ দিতে দিতে হয়তো উনি এসছেন। তো প্রার্থী যখন হয়ে গেছে তখন আর এসব নিয়ে প্রশ্নের কোনো জায়গা নেই। আমাদের দলের নীতি বলে যখন প্রার্থী হয়ে গেছে তখন প্রার্থী সব, আর এখানে কোনো প্রশ্নের জায়গা নেই। আবার না, প্রার্থী যখন হয়ে গেছে সেখানে প্রার্থী সব। আবার দেখা যাচ্ছে যে আমি যদি দুর্গাপুরের কথা বলতে যাই, এটা তোমার কাছ থেকে আমার জানার, যে যেমন তৃণমূল কংগ্রেসের মধ্যে আদি এবং নব্যের একটা বিভেদের জায়গা, মানে আজ বেশ এক বছর যাবৎ এটা একটা খুব প্রকাশ্যে এসেছে। বিজেপির ক্ষেত্রেও কিন্তু আদি এবং নব্যের কথাও মানে এখন এটাকে নিয়ে খুব বড় একটা তরজার জায়গায় চলে এসছে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যারা মানে আজ থেকে 2019 সালে যারা বিজেপিতে জয়েন করেছে, তার আগে বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তাদের হাতে নাকি এরকমই অভিযোগ, তাদের হাতেই বিজেপির জেলা সভাপতির ভার তুলে দেওয়া হয়েছে। এবং তারা তাদের মতন করে তার জানা মানে তার কথা অনুযায়ী মানে অভিযোগ যেটা উঠে আসছে মানে সাধারণ জায়গা থেকে এবং আদি বিজেপি মানুষের কাছ থেকে, যারা আদি বলে নিজেদিকে বলছেন, তারা বলছেন যে বেশ কিছু হারমাদকে বিজেপিতে এনে তাদের জায়গা করে দেওয়া হয়েছে। এই অভিযোগটা কত দূর সঠিক? ভারতীয় জনতা পার্টি তো একটি গণতান্ত্রিক দল,
এবং জেলা সভাপতির ওপরে আরও কিছু লোক রয়েছে যারা জেলা সভাপতিকে অ্যাপয়েন্ট করছে। তো এরকম অভিযোগ থাকতেই পারে, অভিযোগ রিড্রেসেলের জায়গা আছে। তো যদি জেলা সভাপতি কারোর পছন্দ না হয়, সে সবসময় রাজ্য সভাপতিকে বলতেই পারেন, কিন্তু এটা ঠিক মাঠে ময়দানে আলোচনা করার বিষয় নেই, যেহেতু দলের আভ্যন্তরীণ ব্যাপার। তবে খুব বড় রকমভাবে এ ধরনের কোনো রকম বিক্ষোভ আমাদের দলে হয় বা হয়েছে বলে আমার মনে হয় না। এটা কি করে শুনবো? তোমাদের দলেই তো দেখা গেছে যে তোমাদের দলের একজন মন্ত্রীকে পর্যন্ত অফিসের ভেতরে তালা বন্ধ করে বাইরে থেকে রেখে দেওয়া হয়েছিল। হয় না বলা যায় না, রাজনৈতিক দলে সবটাই সম্ভব। একটা জিনিস হচ্ছে তাৎক্ষণিক কিছু হওয়া, আরেকটা জিনিস হচ্ছে একটা বিক্ষোভ। আমি যদি তোমাকে প্রকাশ্যে, আমি এতক্ষণ প্রকাশ্যে আসতে চাইছিলাম না, আমি ভাবছিলাম হয়তো তোমরা তোমাদের মতন করে বলবে, কিন্তু আমি যদি বলি যে তোমাদের এই যে পশ্চিম বর্ধমান জেলার যিনি বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তায়ের বাবু 2019-এর আগে পর্যন্ত উনি সিপিআইএম এর কর্মী ছিলেন। কোন নেতৃত্বের হাত ধরে তার বিজেপিতে আগমন, এবং বিজেপিতে আসার পর এমনও অভিযোগ উঠছে যে একটা সময় তিনি অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতেও জুতোর মালা পরিয়েছিলেন, এরকম অভিযোগ আছে। তো সেই লোক যদি বিজেপির জেলা সভাপতির দায়িত্বে থাকে, সেটা কত দূর, মানে কোন রাস্তায় হাঁটছে, এটা জানার আর কি। এটা তো একটা নিশ্চয়ই দল যখন যাকে নিয়েছে, দায়িত্ব দিয়েছে, এটা ভেবেই নিয়েছে যে তার মন পরিবর্তন হয়েছে। কখনো কোনো 10 বছর আগে কি করেছিল সেইটা ধরে যদি একটা মানুষকে সারা জীবনের জন্য নির্বাচনে পাঠানো হয়, এবং সেটা তো রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়েই করেছে, রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে তখন যে দলে ছিল সেই দলের কোনো কার্যসূচি হয়তো উনি করেছেন, আমি জানি না উনি করেছেন কিনা, যদি করেও থাকেন, কিন্তু আজকে যখন মত পরিবর্তন করে উনি এখানে এসছেন, তো সেটা কি আমরা গ্রহণ করব না? এটা আবার কোন ধরনের একটা আহাম্মকি? একটা মানুষ মত পরিবর্তন করে, স্পেশালি বামপন্থীরা যখন মত পরিবর্তন করে, আমাদের দলে তাদের বেশি করে ইনভাইট করা হয়। কেন করা হয়? কারণ আমাদের মতাদর্শের লড়াই বামপন্থীদের সাথে বরাবর আছে, সারা ভারতবর্ষ জুড়ে আছে, এবং যদি বলেন সেরকমভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও আছে। না, বামপন্থী একটা লোক মত পরিবর্তন করে গেরুয়া শিবিরে আসছে, এটা আমরা তো বেশ ভালোভাবেই নিই, আমরা খুব পজিটিভভাবেই নিই, এবং তার জন্য তার পেছন ঘেটে তাকে রিজেক্ট করা বা জেনোফোবিয়া করার কোনো যুক্তি আছে বলে তো আমার মনে হয় না। এবং এই যে কর্মীদের আদান প্রদান, মানে কখনো এই দলে কখনো ওই দলে, এখন ধরুন তৃণমূল দলটাই উঠে যাবে, সেরকম করে তো হয় না রাজনীতি। কথা হচ্ছে আমার দলে এলো, আমার আদর্শ গ্রহণ করলো কিনা, আমার দলে থেকে আমার আদর্শের বিরুদ্ধে গেল কিনা, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা 10 বছর আগে কি করেছিল সেটা নিয়ে আলোচনা। না, আমাকে যদি বলো, তাহলে কি উনি 2000, মানে বিশেষ করে আমাদের যারা মানে খুব সঠিকভাবে যদি তথ্য, যারা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতি সম্বন্ধে যারা এটা নিয়ে ঘাটাঘাটি করে, বেশিরভাগ জানে যে বিশেষ করে ভারতীয় জনতা পার্টিতে একদম চুলচেরা বিশ্লেষণ হয়, যে কাউকে যখন কোনো পদে বসানো হয় এবং তার সে কতটা সঠিক জায়গায় আছে সেটা কিন্তু মাপদণ্ডের মধ্যে মাপা হয়। তো 2019-এর আমি বলছি না, যার খুশি যে কোনো দল থেকে সে কোনো দলে আসতে পারে, তার মত পরিবর্তন হতে পারে, তিনি আদর্শগত তার পরিবর্তন হতেই পারে, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি এখনো ল্যাকটোজেন খান না কেন, না একদম, কিন্তু ঘটনা হচ্ছে যে যোগ্য লোক কি ভারতীয় জনতা পার্টিতে পশ্চিম বর্ধমানের জন্য ছিল না? পশ্চিম বর্ধমান নয়, ওটা তো পূর্ব বর্ধমানে অনেকটা জেলাটা। আমি যদি দুর্গাপুর এবং বর্ধমানের কথা বলি, তো দুর্গাপুর বর্ধমানকে মিলিয়ে পরে কি যোগ্য লোক ছিল না বিজেপির মধ্যে? পুরনো আদি বিজেপি যারা প্রথম থেকে, যারা বাম আমলের, আমি এক কথায় যদি বলতে যাই যে বাম আমলে যারা অত্যাচারিত হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই যে বাম আমলে বিজেপি প্রার্থীদের উপর অত্যাচার হয়েছে, এটা যদি কেউ মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বল হয়েছে। কিন্তু সেই সময় যেসব মানুষগুলো বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, যারা প্রতিরোধ করেছিল, যারা তার সত্ত্বেও দলটাকে করেছিল, তাদের আজ কোনো ভূমিকা নেই। তারা ঘরের ভেতরে ঢুকে গেছে। অবশ্যই ভূমিকা আছে, তাদের ভূমিকা নেই এই কথা বলছেন কেন? তাদের অবশ্যই ভূমিকা আছে, তারা দলের সাথেই আছে, তারা দলের সমস্ত কাজকর্মও করছে। উনি বামপন্থী থেকে এসছেন, এসে এখানে জেলা সভাপতি হয়েছেন, তাতে তো কোনো অসুবিধা কিছু আমি দেখি না। উনি হয়তো যোগ্যতার দল মনে করেছে ওনার এখন যদি উনি অযোগ্য হন, এখন ওনার দায়িত্বকালে উনি যদি কাজ ঠিক মতো করতে না, তাও কি ওনাকে রাখা হবে? তা তো নয়। এবং উনি বামপন্থী দল থেকে এসছেন বলেই কি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে? তাও নয়।
উনি দলের মধ্যে থেকেছেন, উনি কাজ করেছেন, অন্যান্য লোককে তুলনা করা হয়েছে। এর আগেই তো সন্দীপ ছিল, সন্দীপের পরে উনি হয়েছেন। তো এরকম কোনো কারণ নেই যে বামপন্থী একজন মানে এক্স বামপন্থী একজন জেলা সভাপতি হলো বলে সবাই একদম জিরো হয়ে গেলাম, এরকম কোনো কারণ নেই ভাবার। আচ্ছা, যদি এখন 21শে জুলাই আর মনীষ গুপ্ত যদি তৃণমূলে এসে মন্ত্রী হতে পারে, হ্যাঁ, তো সে তো আর মন্ত্রী হবার পর বলছে না যে 21শে জুলাই যা করেছিলাম ঠিক করেছিলাম। সে কি বলছে? সে তো নিশ্চয়ই কান ধরেই এসছে যে আমার সব ভুল হয়েছিল। তো সেটা কি আমরা গ্রহণ করবো না? গ্রহণ করা উচিত আমার মনে হয়। দেখুন, সবসময় একটা টক্কর লাগিয়ে রেখে সমাজের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি করার যায় না, এটা একটা আনন্দ দেয় অনেককে। কেন সন্ধ্যাবেলা যেসব স্টার চ্যানেলের নাম করছি না, সন্ধ্যাবেলা যেসব সিরিয়াল বাঙালি সমাজ আজকাল বসে দেখে, তার মূল উপপাদ্য হচ্ছে ঝগড়া। মানে ঝগড়া না হলে সে সিরিয়াল কেউ দেখবেই না। কাজেই লোকে হয়তো একটু ঝগড়াটা এনজয় করে, কিন্তু কথা হচ্ছে ঝগড়া করে সমাজে অস্থিরতা তৈরি করে কোনো দীর্ঘকালীন লাভ হবে না, হয়ওনি। মানে আজকের দিনে বাংলা সমাজ যেখানে দাঁড়িয়েছে, টুকরো টুকরো হয়ে যেরকম করে হয়েছে, এটা কোনো ভালো সমাজের পরিচায়ক নয়। মানে আমার পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলাকে আমি চিনি, তার সাথে আজকের সমাজটা মেলে না। এটা রাজনৈতিক আমি কোনো বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না, কিন্তু যে সমাজ আজকে আমি দেখছি, যে কুকথা, যে কটু কথা, যে বক্রোক্তি, যে মানে অপমানকর কথাবার্তা একজন অন্যজনকে করছে এবং তাতে গর্ববোধ করছে, এবং সকালে কাউকে অপমান না করলে তো সে ভাবছে আমার দিনটাই শুরু হয়নি। এই যে একটা জায়গায় আমরা পৌঁছেছি, এবং তাকে ধরে এই ধরুন, যদি আমি একটা উদাহরণ দিই, তাপস পালের উদাহরণ দিই। তাপস পাল একটা কথা বলেছিল, সেই নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। আজকে উনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু সেদিন তো ওর সামনে বসে প্রায় 100, 150, 200, 500 লোক হাততালি বাজিয়েছিল। তারা কারা? তারা তো বেঁচে আছে, তারা তো আমাদের সমাজেরই লোক। তারা কেন তালি বাজিয়েছিল? না, আজও তো তালি বাজাচ্ছে, আজও তো তালি বাজাচ্ছে। আজ যদি তুমি সেই বলছি, আমি আসি, সেই সময় তাপস পালের কথা বললেন, আজ উনি নেই। উনি যে সময় যে ধরনের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য উনি করেছিলেন। আমি তোমার এক কথাই বলছি, সেই মন্তব্য নিন্দাজনক। আমি বলছি, আজকে মাননীয়া যেভাবে মন্তব্যগুলো করছেন বা যে ভাষায় কথা বলছেন, সত্যি করে যদি সেই কথা বলতে যায়, সেটা নিন্দনীয়। যে কোনো স্তরে, রাজনৈতিক স্তরে আজকে কুকথা যে পরিভাষায় পৌঁছেছে, মানুষের কাছে যে কুকথা মানুষের কাছে প্রেজেন্টেশন হচ্ছে, তাতে আমার মনে হয় না কোনো সভ্য সমাজের কোনো মানুষ এটাকে ভালোভাবে মেনে নেবে। কিন্তু সেই জায়গা থেকে তোমরাও তো বাদ যাচ্ছ না, তোমরাও তো সেই কুকথার মোড়কে নিজেদিকেও মুড়ে নিয়েছো। এটা কি অস্বীকার করতে পারবে? মোটামুটি ব্রডলি যে ধরনের কুকথার শিকার আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে হয়েছি, আমরা বলে না, রাজ্যের সমস্ত দলই, ন্যাশনাল পার্টির সমস্ত, ইন্ডিয়া অ্যালায়েন্স করে 40টা সিট পাবে কিনা তার নেই ঠিক, ওই ধরনের কুকথা আমাদের দল থেকে হয়তো কেউ বলেনি। যদি কেউ বলেও থাকে, ধরুন যে ভারদিয়া যে লোকসভাতে একজন মুসলমান ইয়েকে অপমান করে কথা বলেছিল, সে কিন্তু আজকে টিকিট পায়নি। সাধ্বী ঋতম্বরা কিন্তু আজকে টিকিট পায়নি। কোনো না কোনো একটা পদক্ষেপ তো নেওয়া হয়, কুকথা বলাটাকে রিওয়ার্ডেড করা হয় না। কিন্তু একটা এমন দল আছে আমাদের রাজ্যেতেই আছে, যেখানে কুকথা বলাটা একটা সম্মানজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে যত অসভ্যতা করতে পারবে তার নম্বর তত বাড়ে। এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে, আমাদের রাজ্যকে বেরোতে হবে, আমাদের সমাজকে বেরোতে হবে। এর মধ্যে কোনো ইয়ে নেই। মানে আপনি বলেননি, আপনার কথা বলেননি, এই করে বেশি দূর এগোনো যাবে না। যদি আমার দলের লোকও বলে থাকে, আমাদেরও এর থেকে বেরোতে হবে, আমার দলকেও এর থেকে বেরোতে হবে, সমাজটাকে ভালো করতে হবে। না না, তাহলে দল তো রইবেই। তাহলে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সবাইকেই বাঁধতে হবে। এখন মুশকিল হচ্ছে, আপনাকে বলি, এই যে কুকথা আমি বলছি, কেন বলছি? আমি কি ভাবছি যে সমাজ আমার খুব নিন্দা করবে? দেখুন, মমতা ব্যানার্জির মতো রাজনৈতিক চেতনা তো আমার আপনার নেই। মানে পশ্চিমবঙ্গের বুকে উনার রাজনৈতিক চেতনা সবচেয়ে উপরেই রাখবো আমি। উনি বলছেন, কেন বলছেন? তো উনি কি ভাবছেন যে আমি নিন্দিত হব, মানুষ আমাকে এটা শুনলে ভোট দেবেন না? তা তো নয়। উনি বলছেন তার কারণ উনি জানেন এর একটা মার্কেট আছে, সমাজ এটাকে গ্রহণ করছে। 15%, 20%, 30% লোক এটাকে ভালোবাসছে। আমাকে তো ওর থেকে বেরোতে হবে। সমাজ এটাকে যতক্ষণ না বর্জন করছে, এই জিনিস চলতেই থাকবে। দেখুন, মুখ্যমন্ত্রী শখ করে কাউকে কটু কথা বলে বলে আমি মনে করি না সেই শিক্ষা দীক্ষার মানুষ হয়তো উনি নন। আমি এটা বলবো, মানে উনি যে বলছেন ভোটের জন্য বলছেন। ভোটটা কি? আমার সামনে যারা বসে আছে, আমি যেটা বলছি সেটা কি ওনারা খাচ্ছেন? সেটা আমি বিশ্বাস করি আর না করি, আমি এরকম কথাই বলবো যেখানে আমাকে ভোট আনবে।
তো আমাদের সমাজকে তো এক জায়গায় আসতে হবে যে এই কটু কথা আমি শুনবো না ভাই, তোমরা এগুলো বন্ধ করো, এগুলো বললে আমি আর তোমাকে ভোট দেবো না। এই জায়গাতে আমাদের আসা দরকার। এই আলোচনাটা খালি মানে তোর খারাপ কথার থেকে আমার খারাপ কথা অনেক ভদ্র, তোর থেকে বেশি আমি বলেছি, আমার চেয়ে বেশি তুই বলেছিস, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? কোথায় মানে হোয়াট আর উই এমিং অ্যাট? এটা এই কথার রাজনীতিতে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। বাম জামানাতেও ছিল, অনিল বোসকে আমরা অভদ্র ভাষায় কথা বলতে শুনেছি। আমরা তৃণমূল নেত্রী থেকে আরম্ভ করে তার যারা মুখ্য জায়গায় বসে আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে, এবং শুধু তোমাদের মানে ভারতীয় জনতা পার্টির যারা বিশেষ করে বঙ্গে যারা রয়েছেন তাদের কাছ থেকে তো বেশি শোনা যাচ্ছে আর কি। আমি বলি, আমি আমারটা শেষ করি। সেটা হচ্ছে যে যদি মানে দিল্লি, তুমি যে এখন বললে না সকালবেলা না হলে মানে কাউকে কোনো খারাপ কথা না বললে, অপমানজনক কোনো কথাবার্তা না বললে, সেটা দেখা যাচ্ছে যে এই রাজনীতিতে দুর্গাপুরের ক্ষেত্রে যদি বলি, দুর্গাপুর বর্ধমানের ক্ষেত্রে দিলীপ ঘোষ যখন থেকে দুর্গাপুরের প্রার্থী হয়েছেন, তিনি তার জায়গা থেকে শুরু করছেন, এবং কীর্তি আজাদ তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু কোনো জায়গা থেকে সরছেন না। মানে এই যে মানে কুকথার রাজনীতিটা এক কথায় বাংলার মানে যেটা সংস্কৃতির মধ্যে ছিল না, এই কুকথার রাজনীতি কিন্তু বাংলা সংস্কৃতিতে ইনজেস্ট করা হলো এক কথায়। আপনি মূল জায়গাটা থেকে সরবেন না। ইনজেস্ট করা হলো মানে কি? একজন করলো, একজন বললো, সমাজ তাকে গ্রহণ করছে কেন? সমাজ হাততালি বাজাচ্ছে কেন সামনে বসে? তাপস পলের সামনে বসে 1000 লোক সেদিন হাততালি বাজিয়েছিল কেন? কারা তারা? এই জায়গাতে তো আপনাকে আসতে হবে আলটিমেটলি। আজও তো দিলীপ ঘোষের সামনে যারা বসে হাততালি মারছে তারা কারা? একই প্রশ্ন তো। দিলীপ ঘোষ কি বলেছে? অনেক কথা না শুনি না। না আমরা তো সেটা বলবো না, আমাদের কাজ দেখানো। কিন্তু ঘটনা হচ্ছে যে কুকথার থেকে যে আপনি কি সরে আসতে পারবেন যে না উনিও তার পাল্টা কোনো কথা বলছেন না? না পাল্টা কেউ কিছু বলছে না। মানে এখন আপনাকে দেখতে হবে কুকথা যেটা বলা হচ্ছে সেটা যেরকম করে যে লেভেলে নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী, সেই লেভেলে কিন্তু নিয়ে যাওয়া মানে ভারতবর্ষে তো অনেক মুখ্যমন্ত্রী আছে, অনেক বিরোধী দলের মুখ্যমন্ত্রী আছে, কারুর মুখে এ ধরনের ভাষা এবং এ ধরনের কথা মানে কেন? উনি কি মানে স্ট্যালিন কি বলতে কম জানেন? কেজরিওয়াল কি বলতে কম জানেন? বা হিমাচলের মুখ্যমন্ত্রী কি বলতে কম জানেন? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কি বলতে কম জানেন? কিন্তু একটা তো থাকে, একটা তো আপনি এটিকেট মেনে চলবেনই যে আমি এইটুকুই বলবো, এর বেশি বলবো না, ভোট পাই আর না পাই। তবে আমার মনে হয় ভোটারদের দায়িত্ব এটা নিতে হবে। এটা শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়। যে কথা বলে আমি তামিলনাড়ুতে ভোট পাবো না, সেরকম একটা সিচুয়েশন হতে হবে যেখানে আমি এখানেও এই কথাটা বললে মানুষ ভালোভাবে নেবে না। বামফ্রন্ট আমলে কে কি বলেছিল দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য র্যাঙ্কের তো কেউ কোনোদিন কিছু বলেনি। অন্যায় কথা বলেছে, আমাদের 200 কোটি, ওদের 30, এইসব অগণতান্ত্রিক কথা হয়তো বলেছে, কিন্তু কাউকে অপমানকর কথা আমি শুনিনি কোনোদিন ওনাকে বলতে। আমি তো স্পেসিফিক অনিল বসুর নাম বলেছি। না অনিল বসু তো আমি মানে দেখুন উলুকাদু মদনার কথা বলে তো লাভ নেই। আমি উপর র্যাঙ্কে যারা রয়েছে সেখান থেকে তো নিচে আসে জিনিসটা, টপ ডাউন জিনিসটা হয়। তো ওপর তলা থেকে যখন মুখ্যমন্ত্রী যদি সারাক্ষণ ওই ভাষায় কথা বলেন, তাহলে নিচের নেতাও ভাবে যে আমি ওই ভাষায় কথা বললে আমার ওখানে নম্বর বাড়বে, তাহলে আমি কালকে টিকিটটা পাবো। তো তাই জন্য এগুলো ওপর তলার থেকেই ঠিক হওয়ার দরকার, কোনো একটা জায়গায় গিয়ে ঠিক হওয়া দরকার। এবারের যে বিজেপির অ্যাটলিস্ট এমপি টিকিট বেরিয়েছে, আপনি দেখুন গুনে গুনে কটু কথার লোকগুলো সব বাদ গেছে, গুনে গুনে আপনি দেখুন। সাধ্বী রীতাম্বরার থেকে শুরু করে ওই অন্য যে মন্ত্রী ছিলেন তার থেকে শুরু করে, ভাদুরিয়া যে মন্ত্রী ছিল তার থেকে শুরু করে সমস্ত নেতাকে বাদ দেওয়া হয়েছে। কটু কথার যে কজন অসভ্যতা করেছে এবং কখনো গান্ধী সম্বন্ধে বাজে কথা বলেছে, কখনো মুসলমান সম্প্রদায় সম্বন্ধে বলেছে, তাদের সবাই বাদই পড়েছে, তাদেরকেও সম্মানিত হয়নি। মাননীয় রামনবমীকে দাঙ্গা বলাকে তুমি কিভাবে দেখছো? ওই বললাম একটা সেকশন অফ দি সোসাইটিকে উনি বেছে নিয়েছেন যারা ওই কথাগুলো ভালোবাসবে। উনি তো 100% লোককে বলছেন না, উনি জানেন এই কথাটা বললে 70% লোক এটাকে স্বীকার করবে না, কিন্তু উনি 30% একটা লোক আছে যারা এই কথাটাকে ভালোবাসবে, তাহলে উনি ওটা ছড়ে দিচ্ছেন যে এরা আমার কাছে চলে আসবে। সারা জীবন ধরুন একটা সম্প্রদায়কে ভয় পাইয়ে রাখা হয়েছে, এই দেখো বিজেপি চলে এলো, এই দেখো বিজেপি চলে এলো, এই দেখো বিজেপি চলে এলো বলে তাদের না বাসস্থান দেওয়া হয়েছে, না তাদের কাপড় চোপড় দেওয়া হয়েছে, না তাদের ঈদের মানে ইফতারি অবধি সরকার এখান থেকে দেয়নি, তাদের বাচ্চার পড়াশোনার ব্যবস্থা অবধি করেনি,
কিন্তু তাদের সারাক্ষণ বিজেপির ভয় দেখিয়ে আপনি যে কোনো মুসলমান বস্তিতে আসানসোলেই চলে যান, আপনি এখানে দুর্গাপুরেই চলে যান, কি করুণ অবস্থা আপনি দেখে আসুন, কি করুণ অবস্থা। বাচ্চাগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গায়ে জামা কাপড় নেই, একটা বাচ্চা স্কুলে যায় না, যদি বা একটু বড় হলো তখন মাদ্রাসায় যাবে। এই জায়গা থেকে তো বেরোতে হবে, সারাক্ষণ বিজেপি এসে যাবে, বিজেপি ঠিক আছে, বিজেপি এসে যাবে, তোমরা বিজেপিকে ভোট দিও না, কিন্তু তোমার তো নিজের রুটি কাপড়া মাকানটা চেয়ে নিতে হবে, তাকে তো বলতে হবে আমরা তো এর বাইরেও একটা মানুষ, আমার পেটের খিদে মিটবে কি করে, কতদিন বিজেপির ভয়ে আমি থাকবো। তাই জন্য পুরো রাজনীতির একটা টেকটনিক শিফটও দরকার। এই রাজনীতি পশ্চিমবঙ্গে যদি চলতে থাকে গত 12-13 বছর যেটা চলছে, মানে সিপিআইএম প্লাস লুম্পেনাইজেশন প্লাস করাপশন, সিপিএম এর রাজত্বটা সিপিএম এর মধ্যেই থেকে গেছে, তার সাথে যোগ হয়েছে লুম্পেনাইজেশন, তার সাথে যোগ হয়েছে করাপশন। এই লেভেল অফ করাপশন পশ্চিমবঙ্গ দেখেনি, এই লেভেল অফ করাপশন পশ্চিমবঙ্গ রাজনীতিবিদদের মধ্যে দেখেনি, আমলাদের মধ্যেও দেখেনি। আজকের দিনে আমলারা যে ধরনের চুরি করছে, চিফ সেক্রেটারি একসময় এডিডি এর সিইও ছিল দ্বিবেদী সাহেব, উনি অবধি নিজের বাড়ি করে হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে যাচ্ছেন। এই লেভেল অফ চুরি আপনি কি চিন্তা করতে পারেন? এত নিচে একটা চিফ সেক্রেটারি যদি নেমে আসে, বাকি রাজ্যটা কি হবে? তো এই ধরনের করাপশন, এর বিরুদ্ধে যদি ভোটাররা, সাধারণ মানুষ উঠে না দাঁড়ায়, এর পরেও যদি সাধারণ মানুষ ভোট দিয়ে যায়, তাহলে এটা সাধারণ মানুষকে ঠিক করতে হবে তারা ভবিষ্যতে কি করবে না করবে এই রাজ্যটাকে নিয়ে। আজকে তৃণমূল কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করেছে এবং এই ইস্তেহারে 10টা কোট জায়গা তুলে ধরেছে। এই ইস্তেহারটাকে তোমরা বিজেপি কিভাবে দেখছো? দেখুন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার না কি, এগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না, কেউ পড়বেও না, এর ওটা আলোচনা করারও কোনো কারণ আছে বলে আমি জানি না। সমস্ত সিট যদি এখানে পেয়ে যায়, সেটাও 10% অফ লোকসভা নয়, 10% অফ লোকসভা হচ্ছে 55টা সিট। সেই পার্টি একটা নেহাতি আঞ্চলিক দল, এদের ইস্তেহার একটা লোকসভা নির্বাচনে খুব বেশি মূল্য আছে বা আলোচনার বিষয় আছে বলে আমি মনে করি না, আমি কোনো কমেন্ট করছি না। যদি বলে, সেখানে বলা হচ্ছে তোমরা যেখানে উজালা গ্যাসের কথা বলেছো, সেখানে বছরে 10টা গ্যাস ফ্রি কোথা থেকে দেবে? আগে তো কেন্দ্রে বসতে হবে, এরকম কথা বলে কি লাভ আছে? আমি যদি আজকে আমেরিকার নির্বাচন সম্বন্ধে সব প্রমিস করতে শুরু করি যে আমেরিকায় আমি জিতলে এই করবো সেই করবো, এ তো সেরকম হয়ে যাচ্ছে। আপনার কাছে আছে সর্বসাকুল্য 42টা সিট, তার মধ্যে 30-35টা আপনি হারছেন, আপনি গ্যাস সিলিন্ডার দিয়ে, আরে ওখানেই থামছেন কেন? মনুমেন্ট লিখে দিন লোকের নামে, কোনো যুক্তি নেই এগুলো, মানে ছেলে খেলা এগুলো নিয়ে। কোনো অবস্থাতেই তো আপনি কেন্দ্রীয় সরকারে যেতে পারছেন না, তো আপনি ওইসব সিলিন্ডার মিলিন্ডার কোথা থেকে দেবেন? আর যদি আপনি এনডিএতে ঢুকে যান, তাহলে ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। তোমরা কি আবার নিতে চাইছো? আমরা নেবার কে? উনি ঠিক করবেন, উনি আসবেন কি আসবেন না, আমাদের তো কাউকে দরকার নেই। না, বাংলায় যে ধরনের মানুষের কাছে একটা মানে প্রচার বলো, এখন তো অপপ্রচারটা সব থেকে বড় প্রচার, যে তোমাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা খুব সুন্দর মাখামাখি সম্পর্ক আছে, মানে যেমন মাখা সন্দেশ হয়, এরকম একটা ভালো সম্পর্ক তোমাদের সঙ্গে আছে, যে জন্য বাকিরা সবাই হেমন্ত সোরেন থেকে আরম্ভ করে কেজরিওয়াল ভেতরে আছে, আর বাকিরা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। কথা হচ্ছে যে এই পুরো থিওরিটা বেশ দুধ কলা আম দিয়ে মেখে সিপিএম খাওয়াচ্ছে সবাইকে, আর আপনারা কিছু লোক খাচ্ছেন এটাকে। কথা হচ্ছে যে বিজেপি এর সাথে কেন সেটিং করতে হবে? কি লাভ আছে বিজেপি? আমাকে একটা লাভ বলুন তো, একটা লাভ বলুন যে আমি তৃণমূল কংগ্রেসের সাথে সেটিং করে আমার কি লাভ হবে? আমার কি সিট কম পড়িয়েছে? আমার কি মেজরিটি কম পড়িয়েছে? আমার কি ইন্ডিয়াতে দল কম পড়িয়েছে? তো ওকে নিয়ে আমি কি করব? 1 নম্বর। আর 2 নম্বর, যে দলের শক্তিমান আপনার অনুব্রত মণ্ডল, তার মেয়ে শিক্ষামন্ত্রী, সব জেলে ঢুকে গেছে, তো কোন সেটিং তত্ত্বে এরা জেলে যায়? কোন সেটিং তত্ত্বে এরা জেলে যায়? এবার শেষ যখন সব ফিরিয়ে যায়, তখন বলে যে পিসি ভাইবোর কিছু হলো না, মাননীয়া কেন জেল হলো না? দেখুন, এটা তো একটা ইসলামিক রাষ্ট্র নয় যে শরিয়াতে চলছে, কালকে ঠিক করলাম ওনাকে জেলে বলে দিলাম। আমার কাছে তথ্য দরকার। এখন যারা ধরা পড়েছে তারা হয়তো কারোর নাম করছে না, তারা কোনো রকম লিড দিচ্ছে না। লিড দিলে তবে তো ধরা, নাকি আজকে ধরে আবার কালকে ছেড়ে দেওয়া, এটাই হবে। এবং দেখুন, এখানে তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্ব, সুব্রত মুখার্জি প্রয়াত, ফিরহাদ হাকিম, জেল যায়নি এরকম কেউ নেই, তো কিসের সেটিং তত্ত্ব?
মানে এইটা কি সেটিং তত্ত্ব হতে পারে? সেটিং তত্ত্ব করে দলের 2 নম্বরকে 2 বছর ধরে জেলে রেখে দিয়েছি, এটা কোথাকার সেটিং? এটা কোনো সেটিং হয় নাকি? আর সেটিং আমাদের দরকার নেই, আমাদের কোনো, দেখুন সেটিং তো একটা লাভের জন্য করে। আমার লাভটা কি? তৃণমূলের সাথে আমার সেটিং করে লাভটা কি? আপনি বলুন আমাকে কি লাভ? আপনিও তো রাজনীতি দেখছেন, আপনি আমাকে বলুন যে আমার লাভটা কি, আমি কি গেইন করবো এর থেকে? তৃণমূল গেইন করতে পারে, আমি কি গেইন করব? বাংলায় প্রার্থীর ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই যে বাংলায় তৃণমূলের 42টা প্রার্থী যে প্রার্থী দিয়েছে, এবং তোমাদের ক্ষেত্রেও যেভাবে প্রার্থী দেওয়া নিয়ে টাল বাহানা এখানে ওখানে করা, এবং এখানকার প্রার্থী ওখানে তুলে নিয়ে যাওয়া, ওখানকার প্রার্থী এখানে তুলে নিয়ে আসা, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে 2024-এর যে লোকসভা, এই 2024-এর লোকসভাটা 2019-এর লোকসভা থেকে কতটা আলাদা মনে হচ্ছে? না এরকম আমি 77 থেকে, আমার তখন 17 বছর বয়স, 77 থেকে নির্বাচন দেখছি, এরকম পানসে ইস্যুলেস হ্যাজানো নির্বাচন আমি আমার জীবনে দেখিনি। জানি না আপনি কি বলবেন এর নিয়ে, এ কোনো গ্যাস নাই এই নির্বাচনটার মধ্যে। তা নির্বাচন হবার হচ্ছে, সবাই যেন হাল ছেড়ে দিয়ে বসে আছে, এর মধ্যে কোনো যেন টক্কর নেই। এখন হচ্ছে 400 কিছুতেই হবে না, 370, এইসব নিয়ে আলোচনা। এগুলো একটা গণতন্ত্রের জন্য খুব একটা সুস্থ পরিবেশ নয়। আমরা তো চাইবো যে একটা, দেখুন অপোজিশনকে তো নিজের জুতো মোজা পরে নামতে হবে। নরেন্দ্র মোদী তো বেনাচিটি বাজারে গিয়ে অপোজিশন কিনে আনবে না। এখন অপোজিশন যদি কোনো রকমভাবে কিছু করতে না পারে, আজকে মুখ্যমন্ত্রী এখানে বলছেন যে কংগ্রেস 40টা সিট পাবে কিনা, পরের দিন আবার দিল্লিতে রামলীলা ময়দানে টিকিট ব্ল্যাকারের মতো কালো গেঞ্জি পরে ডেরেক ওব্রায়েনকে পাঠিয়ে দিচ্ছেন। এরা কি, মানে রাহুল গান্ধী এখানে ন্যায় যাত্রা নিয়ে ঢুকে পড়ছে, তাকে পুলিশ আটকে দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে আমাকে না জানিয়ে কেন ঢুকেছে, যেন এটা ওনার জমিদারি। এরকম করে আপনি লড়াই করবেন? এই লড়াই করে আপনি নরেন্দ্র মোদীকে হারাবেন? আর এই ইস্যু নিয়ে আপনি জনগণের কাছে যাবেন? জনগণ আপনাকে ভোট দেবে এই ইস্যু শুনে? অধীর চৌধুরী সারাদিন দিদিমণিকে গালাগালি দিয়ে যাচ্ছেন, আর মমতা ব্যানার্জি তো ওনার নামও নেন না। তা এই ধরনের যদি একটা অপোজিশনের অবস্থা হয়, কন্ডিশন হয়, সেখানে তো নরেন্দ্র মোদী কিছু করতে পারে না। এখন অমিত শাহ গিয়ে তো আর অপোজিশনকে বলতে পারে না তোমরা সব দল বেঁধে এসো, একসাথে ভালো লড়াই করো, তবে তো জমবে। কিন্তু অপোজিশনের একটা ইউনাইটেড অপোজিশনের হয়ে লড়াই করা উচিত ছিল, কিন্তু কেন হলো না, কি হলো না, এটা একমাত্র কারণ অভিযোগ তো উঠছে অপোজিশনকে তোমরা থাকতেই দিচ্ছ না, সবাইকে ভেতরে ভরে দিচ্ছ। কাকে ভেতরে ভরা হয়েছে? পিএমএল এর প্রায় আপনার 30,000 কেস হয়েছে পিএমএল-এ, ঠিক আছে? মানি লন্ডারিং অ্যাক্টের যে কেস হয়েছে তার 3%, শুনে রাখুন, 97% কেস হচ্ছে ব্যবসায়ী, এক্সপোর্টার, ইম্পোর্টার এদের বিরুদ্ধে, এবং হাজার হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 3% রাজনৈতিক লিডারদের হয়েছে। তো আপনি কি বলছেন, মানে পার্থ চ্যাটার্জি নির্দোষ? মানে উনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, ওনাকে জেলে ভরে দেওয়া হয়েছে? না, আপনার বক্তব্যটা কি, মানে এরা কি সব নির্দোষ? হেমন্ত সোরেন নির্দোষ? অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ? যে জাজ কেস ডায়েরি দেখছেন তিনি কিচ্ছু বুঝছেন না, তিনি না জেনে ওনাকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। এ কখনো হয় নাকি? এ কখনো হয় না, এরকম হয় না। সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে আপনি বেল পাচ্ছেন না, আর আপনি বলছেন আমাকে জেলে ভরে দিল। আপনি টাকা চুরি করার সময় আপনার মনে ছিল না? হাজার হাজার টাকা চুরি কি মানুষের স্বপ্ন চুরি করেছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো চাকরি চুরি করেছে, কাদেরকে চাকরিতে ঢুকিয়েছে। এই অন্যায় কোনো ক্ষমা হয়? একটা জেনারেশনকে শেষ করে দিয়েছে। এ আবার আলোচনা, এদের কেন জেলে ভরা হয়েছে? অনেক আগে ভরা উচিত ছিল, এত দেরি কেন হয়েছে তাই বলুন। এই অসভ্যতার কোনোদিন ইতিহাস ক্ষমা করবে না এদের। কিন্তু এ তো সবে এখন যারা গেছে তারা তো বড়ে গেছে, মাথা কোথায়? না, মাথা কে আপনি জানলেন কি করে? সেটাই তো জানা, বড়ে তার হয় না, চাল তো মাথা চালে, বড়েরা তো তাদের কাজ হচ্ছে এগিয়ে যাওয়া। নাকি তাই কখনো হয় নাকি? হাজার হাজার কোটি টাকা তো পার্থ চ্যাটার্জির বাড়িতেই ছিল, পার্থ চ্যাটার্জির বাড়িতেই ছিল, ওটাও বলবেন মমতা ব্যানার্জির টাকা। কি হয়েছে না হয়েছে দেখুন, তথ্য ছাড়া আমি যদি জানিও এই লোকটা চুরি করেছে, কিন্তু আমার কাছে যদি তথ্য না থাকে কোর্টে গিয়ে মুখ পোড়ানোর তো কোনো কারণ নেই। কাজেই সময় সময় কি হয় না হয় এটা আমাদের দেখতে হবে। যদি আপনার মনে হয় মাথা, এই যত দুর্নীতি হয়েছে এর মাথা মাননীয়া এবং তার ভাইপো, না না, আমরা তো এটা বলছি না, তার জন্য প্রমাণ দরকার। আমরা তো এটা বলছি না, আমরা বলছি যে যাদের ধরা হচ্ছে, তাকে ধরা হচ্ছে তাতে আপনাদের আপত্তি কেন? এদের ধরা হচ্ছে,
যাদের ধরা হচ্ছে না তাতে আপনাদের আপত্তি কেন, এদের ধরা হচ্ছে না? আপনাদেরও ঠিক করতে হবে, মানে ঠিক বিষয়টা কি, মানে কোথায় আমরা যেতে চাইছি। না, আমাদের কাছে তো যেটা হচ্ছে যে যারা যারা এটার জন্য মানে অপরাধী তাদের সঠিক শাস্তি হোক, এটা তো একদম খুব পরিষ্কার জায়গা, এবং যেটা প্রকৃত সত্য সেটা মানুষের কাছে তুলে ধরা, এটা হচ্ছে আমাদের ভূমিকা। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে বলি, আপনাদের ক্ষেত্রে আপনারা সময় সময় এগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে। কখনো আমরা দেখছি যে হঠাৎ করে ভেতরে যাচ্ছে, সিবিআই বা ইডি ডাকছে, ভেতরে গিয়ে পরে কথা বলে আসার পর বাইরে এসে বাঘ হয়ে যাচ্ছে, তার মতন করে মন্তব্য করছে, সে বলে দিচ্ছে আমার কেউ কিছু করে নিতে পারছে না। এই যে জায়গা, মানে এই যে পরিস্থিতিটাকে যেভাবে তৈরি হচ্ছে আর কি, এটা তো মানে তাহলে যদি এরা অপরাধী নয় তাহলে ইডি বা সিবিআই ডাকছে কেন এদের? আমাদের এটা জানা, কাউকে 11 বার, কাউকে 13 বার, কাউকে 14 বার। আমারও তো যারা একজনকে তো 14 বার ডাকার পরও সে গেল না, সে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, তো তাতে কি আসে যায়? তার বাড়িতে রেডও হয়েছে না, আলটিমেট রেড হয়ে তো কিছু পাওয়া যায়নি, এটা আপনি ঠিকই বলছেন, যথার্থই বলছেন। তাহলে তো বিরোধীরা বিরোধীদের জায়গা থেকে ঠিক বলছে যে এগুলো ইলেকশন পারপাস, এগুলো ক্রিয়েটেড কি করে? আপনার বাড়িতে 25-50 না, আপনি সবার বাড়িতে তো 25-50 পাচ্ছেন না, কারো বাড়িতে তো আপনি নিরাশ হয়ে ফেরত আসছেন। সম্পত্তি পেয়েছে, না, বাজেয়াপ্তই তো হয়েছে প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তি পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত হয়েছে, পিএমএলএ অ্যাক্টে বাজেয়াপ্ত হয়েছে। সম্পত্তি আছে তবেই তো বাজেয়াপ্ত হয়েছে, এগুলো তো কোর্টের থেকে পাস করিয়ে আনতে হয়, এগুলো ইডি ইচ্ছে করলেই করতে পারে না। এবং এগুলো হয়েছে, আপনার কি মনে, পশ্চিমবঙ্গের কোনো মানুষের মনে কি সন্দেহ আছে যে এই ধরনের দুর্দান্ত দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে, কোনো মিনিস্ট্রিতে বাদ নেই, পর্যাবরণ মানে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে হয়েছে, রেশনে হয়েছে, লাইব্রেরিতে হয়েছে, শিক্ষাতে হয়েছে, রেশন তো বললামই। আপনি কোথায় যাবেন? বন দপ্তরে চাকরি দিয়েছে, তাতেও খেয়ে নিয়েছে পয়সা। এই দুর্নীতি কখনো চলতে পারে? আর এটা নিয়ে আপনার মানে যে দুর্নীতি ধরছে তাকে দোষারোপ করা, তার পুঙ্খানুপুঙ্খ বিচার করা, আপনি এটা কেন করলেন না, ওটা কেন করলেন না, এই আবার কি? মানুষ ঝাঁপিয়ে পড়ুক, ধরো চোর ধরো, জেল ভরো, এ নিয়ে তো কোনো দেখো একটা এগুলো তো বিচার হচ্ছে। লালু যাদব তো কনভিক্টেড ক্রিমিনাল, তার পাশে আপনি দাঁড়ান কি করে? লজ্জা শরম নেই, বেলজ্জে তার সাথে হাত ধরে হাত তুলছেন। কনভিক্টেড ক্রিমিনাল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং অপোজিশন সমস্ত মিটিং এ উনি এসে দাঁড়াচ্ছেন। আপনারাও লড়বেন নরেন্দ্র মোদীর সাথে? নরেন্দ্র মোদীকে এরকম করে হারাবেন? কোনো দিন হারাতে পারবেন। কিন্তু ঘটনা যদি এই হারানোর বা লড়াইয়ের হয়, তো দেখা যাচ্ছে যে আমি যদি আপনার কথা মানে আপনাদের দলের কথাই বলি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুর বর্ধমান লোকসভা নির্বাচনে আপনাদেরই আদি বিজেপির একজন গোজ প্রার্থীকে রেডি হচ্ছে আপনাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, কি বলবেন? ও সব দেখুন, নির্বাচনে গণতান্ত্রিক দেশ কে কোথায় দাঁড়াবে আজ পর্যন্ত আদি বিজেপি তারা বলছে যে আমরা আদি বিজেপির লোক। কল্যাণ সিং দল বদল করে আবার বিজেপিতে, কল্যাণ সিং এর থেকে বড় নেতা তো নয় রে বাবা। ওসব এসব আমি আবার বলছি, উলুকাতু মদনার খবর রেখে কোনো কাজ নেই। কে কোথা থেকে আদি বিজেপি? না, এই যে ধরুন আমি বলি, যদি আমি একদম যে দলের বিরুদ্ধে নির্দল, আমি একদম নাম করে বলছি, কেশব কোনার এই মুহূর্তে দুর্গাপুর আসানসোল, দুর্গাপুর বর্ধমান লোকসভায় যেটা জানা যাচ্ছে যে শুধু একমাত্র তার সঙ্গে দিলীপ ঘোষ এর কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে দিলীপ ঘোষের কোনো বিরোধিতা নেই, কিন্তু তিনি একমাত্র আপনাদের মানে দলের, যেহেতু আদি বিজেপির ওপর কোনো রকম কোনো ভরসা রাখা হচ্ছে না, তাদের ডাকা হচ্ছে না, তাদের কোনো রকম সঠিক মর্যাদা পাচ্ছে না বলে তারা গোজ প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছে। যে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল দাঁড়াচ্ছে সে না আদি বিজেপি না নব্য বিজেপি, সে বিজেপি নয়, সে এতদিন আমাদের মধ্যে লুকিয়ে ছিল। কাজেই সে দল নির্দল দাঁড়াক, সে দলের থেকে বেরিয়ে যাক, সে নিজের দল গঠন করুক। আমাদের এত বড় পার্টিতে এ ধরনের অসভ্যতা কোনোদিনই সহ্য করা হয় না, এবং এরকম করে কেউ কোনোদিন কিছু, এরা সব তো ছোট ছোট, আরে ইয়েদুরেপ্পা বেরিয়ে গিয়ে আবার ফিরে এসছে, কল্যাণ সিং বেরিয়ে গিয়ে আবার ফিরে এসছে, এরা কেউ কোন কোনার? এদের পচে কে? কটা ভোট পাবে? কেন দাঁড়াচ্ছে? এগুলো দেখুন বাজার গরম করা রাজনীতি। উনার জীবনে এটা একটা বিরাট কিছু, ওকে নিয়ে আলোচনা হচ্ছে, আপনিও ওনার নাম করছেন। ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে ওটা কোনো ফ্যাক্টরি নয়।
উনি হি ইজ ওয়েলকাম টু লিভ দি পার্টি অ্যান্ড জয়েন টিএমসি। উনি নির্দলে দাঁড়াচ্ছেন কেন? টিএমসি টিকিট নিয়ে নিতে পারতেন। এগুলোর কোনো জায়গা নেই দলের মধ্যে। অনেক হতাশা আসে। আমি কত লোক তো টিকিট পাইনি, কত লোকের টিকিট কেটে গেল, তারা কি সবাই নির্দল গিয়ে দাঁড়িয়ে যাবে? আর দাঁড়িয়ে গিয়ে করবে কি? আপনি একটা নির্ণায়ক জায়গায় থাকলে আপনি একটা দাঁড়ালেন, ঠিক আছে, আপনি কে, আপনাকে চেনে কে, আপনি দাঁড়িয়ে গেলেন গিয়ে ওখানে, তা দাঁড়ান, দলটা ছেড়ে দাঁড়ান। না মানুষের কাছে কি একটা তো জায়গা যাচ্ছে, প্রচারটা কোথায় যাচ্ছে? মানুষের কাছে দেখুন এরকম এই একটা দুটো ছুটকো ছাটকা ইয়েতে মানুষের কাছে যায় না। মানুষ এবারে ভারতীয় জনতা পার্টিকে চাইছে, চারিদিকে চাইছে, যত না চাইছে তার থেকে তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। এই দুর্নীতি সরকারে চলতে পারে না, মানুষের ঘাড়ের উপর চেপে আপনার পকেটের ভিতর হাত ঢুকিয়ে যেভাবে জীবনের সর্বক্ষেত্রে এটা পয়সা খেয়েছে, এ সরকারকে সরতেই হবে। না সে তো 2021-এও মানে আপনারা এই ধরনের মন্তব্য করেছিলেন, এই ধরনের অনেক কথা বলা হয়েছিল। আমার বলার কি, আপনার মনে হয় না? আমাদের মনে হওয়ার কথা নয়, আমাদের কথা হচ্ছে যে 2021-এর নির্বাচনের আগেও এই ধরনের অনেক কথা উঠেছিল, তখনও এই বিভিন্ন ধরনের স্ক্যামের কথা হয়েছিল, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সংখ্যা তত্ত্বের জায়গায় 200 পার তোমরা 77-এ এসে আটকে গেছিল। না দেখুন, সিট পাওয়া আর ভোট জেতা, নির্বাচন জেতা, এসব কোনো সত্যিকে মিথ্যে করে দেয় না। যেটা সত্যি সেটা সত্যি থেকে যায়। আপনি হেরে গেলেও সেটা সত্যি। নির্বাচনে জেতার সাথে একটা সত্যি মিথ্যে, দুর্নীতি করা এবং না করা, এর কোনো রকম সম্পর্ক নেই। যে লোক টেলিভিশনের সামনে ওরকম করে টাকা নিয়েছিল তারা সবাই নির্বাচনে 15 দিনের মধ্যে নির্বাচনে জিতে এসছে, কিন্তু তাতে কোনো কিছু, এটাতে সত্য মিথ্যা কিছু নড়ে না। সত্যি কথা এটাই, আজকে পশ্চিমবঙ্গে যে লেভেলের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, উত্তরবঙ্গে বলুন, দক্ষিণবঙ্গে বলুন, কলকাতায় বলুন, বালিগঞ্জে বলুন, টালিগঞ্জে বলুন, দুর্গাপুরে বলুন, সর্বত্র মানে দুর্নীতির কোনো শেষ নেই। এটা কোনো অবস্থাতেই মিথ্যে হয়ে যায় না। ও কটা সিট পেলো আর ও কটা জিতলো, না এ 200 সিট পেয়ে মিনিস্ট্রি করে নিল, এতে এই কথাগুলো মিথ্যে হয়ে যায় না। না তাহলে একটা কথা তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আমরা যদি আমি শুধু পশ্চিমবঙ্গের কথাই বলি, যে পশ্চিমবঙ্গে কিন্তু আদি বিজেপির থেকে নব্য বিজেপির আধিপত্য বেশি। এই ক্যাটেগরাইজেশন একবার যে বিজেপিতে চলে এসছে, সে বিজেপির লোক। আদি নব্য বলে কোনো রকম ক্যাটেগরি আমাদের পার্টিতে নেইও, এরকমও কিছু নেই। প্রথমবার নির্বাচনে, আচ্ছা আপনাকে যদি মানে আর কিছু না, একটা ভালো উদাহরণ দিচ্ছি, নরেন্দ্র মোদী প্রথমবার বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে, প্রথমবার লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছে, তো কি মানে ওনাকে কি সবাই বলবে নব্য? না তিনি তো বিজেপিটাই করেছে বিজেপিটা যখন উনি এমএলএ হয়ে, না আমি আপনি আমার কথাটা হচ্ছে যে যখন কথা উঠছে নরেন্দ্র মোদীর, সেই জায়গায় তিনি কখনো বিজেপি ছেড়ে অন্য কোনো সংগঠন করেননি, তিনি কংগ্রেস করেননি, তিনি আরএসএস করেছেন, বিজেপি করেছেন, তিনি কখনো তৃণমূল কংগ্রেস করেননি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, যারা তৃণমূল কংগ্রেস থেকে এসছে বা অন্য কোনো দল থেকে এসছে, তাদের প্রাধান্যটা বেশি, এবং যারা বিজেপি প্রথম দিন থেকে বিজেপিটা করে আসছে তারা কেমন যেন একটু মানে ব্যাকফুটে চলে গেছে। এটা জানা এরকম কিছু ব্যাকফুটে যায়নি। এর মধ্যে যারা প্রার্থী হয়েছে তার মধ্যে 30 থেকে 35 জন তো আগে মানে বহুদিন ধরে বিজেপি করছে, কে নয় বলুন? আর অর্জুন সিং একজন হয়েছে, নিশীথ অধিকারী আগের বারই প্রার্থী হয়েছে। তো তৃণমূল থেকে আশা গুনতে গেলে আপনাকে 7-8 জনের বেশি আপনি কিছু পাবেন না। প্রার্থী যারা হয়েছে তারা সবাই পুরনো বিজেপি। এবার আলুওয়ালিয়া তো একসময় কংগ্রেস ছিল, রাজীব গান্ধীর প্রিয় পাত্র ছিল, শাউটিং ব্রিগেড হিসেবে বিরাট নাম ছিল তাদের। তো সে আজকে বিজেপিতে আছে, বহুদিন ধরে আছে, দলের সাথে মিশে গেছে, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, 30-35 বছর ধরে এমপি। তো সেই জায়গায় তো আপনাকে মেনে নিতে হবে, এক জায়গায় তো এসে আপনাকে গ্রহণ করতে হবে। এবার অনেক সময় গ্রহণটা আপনি যেটা বলছেন অনেক সময় ব্যাকফায়ার করে, যেমন 21-এর অনেকগুলো কেস ব্যাকফায়ার করেছে। রাজীব ব্যানার্জি চলে গেছে ফিরে, সব্যসাচী দত্ত চলে গেছে ফিরে, এরকম হয়েছে। অর্জুন সিং অদ্ভুতভাবে খেলা দেখিয়েছেন, উনি একবার ফিরে চলে গেলেন, আমাদের হয়ে এসে দাঁড়ালেন, জিতলেন, তারপরে আবার তৃণমূলে গেলেন, আবার বিজেপিতে এলেন, এগুলো হয়েছে। কিন্তু একটা বৃহৎ চিত্রপটে
এই ঘটনাগুলো দিয়ে আপনি পুরো চিত্রটাকে ডেসক্রাইব না, করতে কিন্তু পারবেন। আমার এটা মানে আমি একদম অন্য প্রসেস আমি জায়গা থেকে জানতে চাইছি। সেটা হচ্ছে এই যে ধরো একটা মানুষ একটা চেয়ারে এলো, তার সিম্বলে, তোমাদের বিজেপি সিম্বলে জিতে বেরিয়ে গেল, নিয়ে অন্য দলে চলে গেল, আবার ঠিক যখন সে অন্য দলে টিকিট পেল না, সে আবার নতুন করে তোমাদের দলে চলে এলো এবং তোমরা তাকে টিকিটও দিয়ে দিলে। তাহলে যে লোকটা বা যে প্রার্থী বারবার বারবার শুধু দলের সঙ্গে নয়, সাধারণ মানুষের সঙ্গে পর্যন্ত প্রতারণা করছে, তাদেরকেই টিকিট দিচ্ছ। অথচ অ্যাকচুয়ালি না, টিকিটটা যে দেয়া মানে হয়, আগে ক্ষমতাটা থাকতে হবে, ধরে রাখতে হবে। টিকিটটা যেটা দেয়া হয় উইনেবিলিটি বলে একটা কথা হয়। উইনেবিলিটি অর্থাৎ কে এই আসনটা থেকে কার জেতার চান্স সবচেয়ে বেশি, এইটা কনসিডার করেই টিকিট দেওয়া হয়। কেননা আসন তো বাড়াতে হবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। আমি খুব ভালো ভালো লোক, দেখুন আমাদের নেতৃত্বে তো এক সময় তো অনেক ভালো ভালো মানুষ ছিল। বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন, হরিপদ ভারতী ছিলেন, আমার বাবা টাবা বিশাল শ্রদ্ধা করতেন, কিন্তু তাদের মানুষ গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? আমরা তখন হয়তো এইটাই ভাবতাম যে ভালো ভালো লোক, শিক্ষিত লোক, এদের দাঁড় করাবো, মানুষ হয়তো এদের গ্রহণ করবে। কিন্তু একটা সময় যখন রাজনীতির প্রেক্ষাপট পাল্টাতে থাকে, একটা সময় যখন এসে দাঁড়িয়েছে, আজকের রাজনীতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আসন বাড়াতে গেলে আমাকে অনেক রকম কম্প্রোমাইজ করতে হয়। আপনি যদি বলে তাহলে আপনি কম্প্রোমাইজ করছেন, দেখুন পলিটিক্যাল কম্প্রোমাইজ সবাই করে, আমাদেরও টু সাম এক্সটেন্ট। কিন্তু কথা হচ্ছে কতটা, মানে টোটাল যে চালচিত্রটা রয়েছে সেটা কি পুরোটাই এই হচ্ছে? কখনোই না, কখনোই না। হচ্ছে 4-5 জন, 2 জন 3 জন এরকম হয়েছে, এরকম করতেই হয়, কিছু করার নেই। অনেক সময় আমার দলকে শক্তিশালী করার জন্য নয়, আপনার দলকে দুর্বল করার জন্য আমি আরেকটা লোককে নিয়ে নিলাম। মানে এটা ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়ার চেঞ্জের সময় আপনি দেখবেন যে ইস্টবেঙ্গল ভাবছে আমি একে খেলাবো না, কিন্তু মোহনবাগান থেকে তুলে নিলাম, আমি বেঞ্চে বসিয়ে রাখবো, কিন্তু আমি মোহনবাগানে যেন না খেলে। এগুলো রাজনৈতিক খেলা, তবে বড় প্রেক্ষাপটে এগুলোর খুব বেশি ভূমিকা আছে বলে তো আমার মনে হয় না। এই যে দুর্গাপুর বর্ধমান লোকসভা নির্বাচন, এই দিলীপ ঘোষ, ওদিকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, আবার যদি আমি একটু পূর্ব বর্ধমানের দিকে যাই, সেখানে অসীম সাহা, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রার্থীকে নিয়ে বিক্ষোভ কিন্তু থেকেই যাচ্ছে। আমরা দেখেছি অসীম সাহাকে নিয়ে কালনায় একটা বিক্ষোভের জায়গায় কথা হয়েছে, অসীম সরকারকে নিয়ে, দুর্গাপুরের ফুলজোরের কাছে দিলীপ ঘোষকে নিয়ে, এবং আসানসোলে গত পরশুদিন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে নিয়েও বিক্ষোভ হয়েছে। না, ফুলঝোরের বিক্ষোভটা তো টিএমসি থেকে করানো হয়েছে, ফুলঝোরের দলীয় বিক্ষোভ কিছু হয়নি। না, এই যে ধরো এই যে বিক্ষোভের সম্মুখীন যেখানে যাই হোক, রাজনীতি আছে, বিক্ষোভ তো হবেই, মানুষের বিক্ষোভ থাকবে, মানুষ বিক্ষোভ দেখাবে, এটা ঠিক আছে, এর মধ্যে কোনো, এ তো রাজনীতি গিয়ে এর থেকেও তো মানুষ শিক্ষা নেয়। মানে সবাই যদি হ্যাঁ 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 করবে, এই পজিশনে চলে গেলে আমার ভুল কোনোদিন আমার ঠিক হবে না। বিক্ষোভটাকে তো নেগেটিভভাবে দেখার কোনো কারণ নেই। বিক্ষোভ হলেই মানুষ শুনবে, মানে তার তো বিক্ষোভের কারণটাও মানুষ দল জানতে চাইবে। তো জানতে চাইলে হয় বিক্ষোভটাকে প্রশমন করা হবে, আপনার যে বিষয়ে বিক্ষোভ আছে সেই বিক্ষোভটাকে অ্যাড্রেস করা হবে, অথবা আপনি সন্তুষ্ট হলেন না, তাহলে আপনার কাছে অনলি অপশন হচ্ছে দলটাকে ছেড়ে যাওয়া। তো সেই অপশনও খোলা আছে। আপনি যদি দেখেন আমার বিক্ষোভে কোনো কাজ হচ্ছে না, আমি যেটা চাইছি সেরকম করে দল চলছে না, আপনি অন্য দলে চলে যান, কোনো তো অসুবিধা কিছু নেই। আমরা থাকি কিন্তু আমি বলছি যে কোনো বিক্ষোভ হবে না, কেউ কোনো কিছু নিয়ে কিছু বলবে না, এই রাজনৈতিক কালচার ভারতীয় জনতা পার্টি নেই। যেখানে আপনার একজন দল চালায়, যেখানে একজন যা বলে তাই হয়, সেসব দলে হয়। আমাদের পার্টিতে কিন্তু এরকম হয় না। আমাদের পার্টিতে কিন্তু একটু বিক্ষোভের, হয়তো যেরম করে হচ্ছে এরম করে অনুভবপ্রত, এরম করে না হওয়াটাই ভালো। বিক্ষোভের অনেক জায়গা আছে, তো অনেকে হয়তো সেই ব্যালেন্স রাখতে পারছে না। কথা হচ্ছে যে এই বিক্ষোভটা কি কন্টিনিউ করছে না একটা তাৎক্ষণিক, ঠিক আছে বিক্ষোভ করেছে, খারাপ কিছু করেনি, দেখতে হবে যে এটা তার উদ্দেশ্যটা কি। যদি একটা রাজনৈতিক ভালো জায়গার থেকে সে বিক্ষোভ করে থাকে, তাহলে কি দিলীপ ঘোষ কি এরকম মানুষ যে বলবো ওদেরকে গুলি করে মেরে দাও? ওদের দেখে দিলীপ ঘোষও শুনবে, শুনে যদি যুক্তিযুক্ত মনে হয় নিজেকে, আমাদের ক্রস কারেকশন করতে তো কোনো অসুবিধা নেই। আলটিমেটলি দলের যদি লাভ হয় ওই বিক্ষোভের জন্য, ইউ ওয়েলকাম, এই বিক্ষোভ আমরা তো ওয়েলকাম করবো। যদি মানে আমরা একদম সময় শেষের দিকে এসেছি, এবার আমার যেটা জানা সেটা হচ্ছে যে আমরা এদিকে যদি আমরা যে জায়গাতে বসবাস করছি ঠিক তার মানে ভৌগোলিক আকারে আমি যদি দেখি, তাহলে তোমার উত্তর দিকে রয়েছে বীরভূম, আমাদের পেছনে রয়েছে বাঁকুড়া, দক্ষিণ দিকে বাঁকুড়া রয়েছে,
আমাদের যদি পশ্চিম দিকে যায় তাহলে আসানসোল লোকসভা, এবং যদি সামনের দিকে যায় তাহলে বর্ধমান লোকসভা। এই জায়গায় দাঁড়িয়ে সব দিকে বিজেপি তার যেসব প্রার্থীরা দিয়েছে, এই যে আমি চারটে জায়গার কথা বললাম, এই চারটে জায়গাতে বিজেপি যে পাঁচটা প্রার্থী দিয়েছে 5 জায়গাতে, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? প্রার্থী তো যথেষ্ট ভালো প্রার্থী দিয়েছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা সবারই ভালো এবং যথেষ্ট সাড়াও পাওয়া যাচ্ছে। বিষয়টা হচ্ছে দেখুন, যে জায়গাগুলো বললেন বীরভূমটা বাদ দিয়ে, বীরভূমের একটা দিক অবশ্যই আছে, পশ্চিমবঙ্গ না অনেকগুলো বর্ডার স্টেট, মানে ঝাড়খণ্ডের বর্ডার, আসামের বর্ডার, নেপালের বর্ডার। তো এই যে বর্ডার এরিয়াগুলো, যে কোনো জায়গায় যে বর্ডার এরিয়াগুলো আপনি যদি গতবারের লোকসভার দেখে থাকেন, প্রত্যেকটা সিটে বিজেপি জিতেছে। ঝাড়খণ্ডের বর্ডারের সিটগুলোতে জিতেছে, ঝাড়গ্রামে জিতেছে, পুরুলিয়ায় জিতেছে, আসানসোলে জিতেছে, দুর্গাপুরটাও আমি ধরবো কেননা একদম লাগোয়া। আপনি উত্তরে চলে যান, কুচবিহার টুচবিহার, যেগুলো আসাম, নেপাল, ভুটান, যেসব বর্ডার স্টেট সেগুলো সব জিতেছে। তো এরকম একটা চল ছিল গত বছর। এবারে সেই নিয়ম অনুযায়ী চলবে কিনা সেটা বলা মুশকিল। তবে চারিদিকে কিন্তু একটা মানে বিজেপির ফেভারে যতটা রয়েছে, টিএমসির এগেনস্টে অনেক বেশি শক্তিশালী হাওয়া। মানে এই দুর্নীতি, এই মানুষ আর সবার বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে। তোমরা তাহলে টিএমসি আর বিজেপি আর যে বাকি যে জোট যে রয়েছে বা আইএসএফ রয়েছে, তারা কি করবে? তারা যে ধরনের কম্প্রোমাইজ করছে তো মানে ভাবা যায় না। যে ডায়মন্ড হারবারে গিয়ে যে জিনিস করলো মিস্টার সিদ্দিকি, এটা তো আশার অতীত। মানে ভেবেছিলাম বাঘ হয়ে গেল মুশিক। আর এদের জোটটা যে কি আজ পর্যন্ত তো বুঝতে পারলাম না। এখন পর্যন্ত তো অধীর চৌধুরী আর বিমান বোস কোনো করেছে বলে, প্রেস কনফারেন্স করেছে বলে আমার জানা নেই। করেছে? না, আমাদের কাছে জানা নেই, করেনি। তার কারণ আমি কালে কংগ্রেস নেতার সঙ্গে কথা বলছিলাম, তাদের কাছে কোনো রিটিন কোনো কিছু নেই। এদের কি আসন সমঝোতা হয়েছে না হয়নি কেউ জানে না। সেই আসন সমঝোতার ক্ষেত্রেও যদি বলা যায় তাহলেও দেখা যাচ্ছে যে আমি কিছুদিন আগে এক প্রার্থীর সঙ্গে আমার এমনি কথা হচ্ছিল, কিন্তু তারাও প্রচারের সঠিক জায়গায় যেতে, যাই হোক একটা আলোচনার মধ্যে হয়েছে, প্রচারও তারা একসঙ্গে করছে। এবং এখানেও দেখা গেছে দুর্গাপুরেও বাম এবং কংগ্রেস একসঙ্গে বসে তারা প্রেস মিট করেছে, সব ঠিক আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা আমি যদি বলি যে দুর্গাপুর আসানসোল লোকসভা, দুর্গাপুর বর্ধমান লোকসভা, সব জায়গাতে তো জোট আছে। লড়াইটা কি দুমুখী লড়াইয়ের মধ্যে থেকে যাবে না তিনমুখী লড়াই হবে? না দেখুন, প্রথমে বলি এই জোটটা মানে সেই ইউটিউবে দেখবেন বাংলাদেশের কাউকে দেখায় হাস্যকর। এই জোটটা একটা হাস্যকর জায়গায় চলে গেছে। কেরালে যেটা ডি রাজা আপনার সিপিআই এর যে বলেছে, যে রাহুল গান্ধীকে বলেছে তুমি তো বিজেপিকে হারাতে নেমেছিলে, তুমি এখানে এসে সিপিআই এর কাছে দাঁড়িয়ে গেলে কেন? তুমি উত্তরপ্রদেশে দাঁড়াও, বিহারে দাঁড়াও, রাজস্থানে দাঁড়াও, মধ্যপ্রদেশে দাঁড়াও, ছত্তিশগড়ে দাঁড়াও, সব জায়গার থেকে পালিয়ে এলে ল্যাজ গুটিয়ে এসে তুমি কেরালে সিপিআই কে হারাতে নেমেছো। এই ধরনের হাস্যকর জোট, ওই যদি আপনার জোটের একটা এক্সপেরিমেন্ট হয়, সেই জোট পশ্চিমবঙ্গে দেখুন এরকম না, একেবারে অবুঝের মতো মানুষ, একেবারে বোকা, সে কিছু ধরতে পারবে না, এরকম হয় না। জোট যেদিকেই হোক, জোট হোক চাই নির্বাচনের যে রেজাল্টই আসুক, আমাদের নজর তো সেদিকেই থাকবে। এবং প্রার্থীরা তার প্রত্যেক প্রার্থী তাদের মতন করে বলবে, সেই দলের কার্যকর্তা যারা আছে তারা তাদের মতন করে বলবে, কিন্তু সময় কথা বলবে। আর সেই সময় আসছে 6 জুন, আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। 4 জুন আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সঙ্গে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।